ভূত.com আরজে মেহেদি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জানি না কে কেমন আছেন, তবে অবশ্যই সবাই ভালোর উদ্দেশ্যেই রয়েছেন আর ভালো থাকার চেষ্টা করছেন। আমিও ভালো আছি আর ভালোর উদ্দেশ্যেই রয়ে গেছি। আজ আমি যে গল্পটি বলবো এটা বৈশাখী রাত্রের ঘটে যাওয়া আমার শ্রোতার জীবনের একটা সত্য ঘটনা। আগামীকাল মঙ্গলবার 14ই এপ্রিল, বৈশাখের প্রথম দিন। আগামীকাল যে কাল বৈশাখী হবে না এর কিন্তু কোনো ঠিক নেই। হতে পারে বৈশাখ মাসের প্রথম 3 দিন প্রচন্ড ঝড়, হতে পারে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা। চলুন কথা না বাড়িয়ে কাল বৈশাখী রাত্রের আমার কোন শ্রোতার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। রাত যখন 1:30 তখন শয়তানের আহ্বান ঘটে। এটা মূলত শয়তানের আবির্ভাবের একটি আকর্ষণীয় অংশ। আজ আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি এটা খুব বেশি দিনের নয়, সবে সামনে অর্থাৎ গত বছরের গল্প। আগামী বছর কাল বৈশাখী রাত্রে অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন রাত্রে আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করছি। গত বছর আমি পয়লা বৈশাখের দিন খুব আনন্দেই ছিলাম, কারণ সেটা ছিল আমার এসএসসির বছর। অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক 17 দিন বা 18 দিন পরেই ছিল আমার পয়লা পরীক্ষা। যেমন পয়লা বৈশাখের আনন্দও মনে ছিল, কিন্তু একটু ভয়ও হচ্ছিল, কারণ আর মাত্র 17-18 দিন পরেই আমার এসএসসি পরীক্ষা। মনের ভিতর ভয় বাদ দিয়ে বৈশাখের আনন্দ করছিলাম। আমি গ্রামে থাকি, তো গ্রামে সব ছেলে পেলে এক জায়গায় হয়ে রং নিয়ে পিচকারি এবং 1000 পাওয়ারের যে রংটা থাকে ওইটা বালতিতে গুলে আমরা একদম আধোমাখো হয়ে যাই। এবং গ্রামের মহিলারা আমরা যে হাঁড়িতে রান্না করি সেই হাঁড়ির পিছনে লেগে থাকা কয়লা এবং হাঁড়ির পিছনে লেগে থাকা কালি দিয়ে রং মাখামাখি করে, কারণ গ্রাম বলতেই হতদরিদ্র আর দুরাশা। আমাদের গ্রামের মানুষগুলো ঠিক ততটাও বড়লোক ছিল না। এই কারণে গ্রামের মহিলারা অর্থাৎ আর হতদরিদ্র বলতে গেলে ঠিক ততটাও হতদরিদ্র ছিল না। তা সত্ত্বেও গ্রামের সেই অতীতের কালচার আর গ্রামের মানুষদের নিয়ম নীতিতেই যেন পড়ে গেছে পয়লা বৈশাখের দিন হাড়ির পিছনে লেগে থাকা কালি দিয়ে মহিলারা রং মাখামাখি অর্থাৎ রং খেলা করত। তো নদীর ধারে আমরা যখন পিচকারি দিয়ে রং মাখামাখি করছিলাম, হঠাৎই আমার এক বন্ধু অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে যায়। আমরা ভাবছিলাম হয়তো সে মজা করছে, কারণ আমার ওই বন্ধুর কাছেই ছিল অনেকগুলো রঙের বালতি এবং তার কাছে ছিল সব থেকে বেশি রং, কারণ আমার ওই বন্ধুটাই ছিল একমাত্র আমাদের গ্রামের মধ্যে ধনী পরিবারের ব্যক্তি এর ছেলে। আর সে ধনী পরিবারের ছেলে হওয়ার কারণে তার কাছে একান্তই রং বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা রং মাখামাখি করতে করতে যখন আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে যায়, আমরা ভেবেছি সে হয়তো আমাদেরকে কাছে নিয়ে যাওয়ার জন্য ওই কাজটা করেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে সে আসলেই অজ্ঞান হয়ে গেছে। যদিও রাত্রে অনেকবার আম্মু আমাকে বুঝিয়েছে, দেখ কাল কিন্তু বৈশাখ মাস, আর বৈশাখ মাসে কাল বৈশাখী অনেক ঘটনাই ঘটে, হতে পারে ভূতের আছর অথবা দমকা হাওয়া, সবসময় সাবধানে থাকবি। কথাটা মাথায় আসার পর আমি ভাবলাম যাই একটু কাছেই এগিয়ে যাই, না একটু রঙই মেখে দেবে, এর থেকে বেশি কিছু তো না। এটা ভেবে আমি যখন আমার বন্ধুর কাছে এগিয়ে গেলাম, গিয়ে অনেক জাগানোর চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলাম না সে কথা বলছে না, শরীরটাও কেমন যেন ঠান্ডা হয়ে আছে। ভাবলাম হয়তো অজ্ঞান হয়ে গেছে। এটা ভেবে আমি আমার সব বন্ধুদেরকে এক জায়গায় ডাক দিলাম। আমার সব বন্ধুরাও এসে কোনোভাবেই যেন তার জ্ঞান ফেরাতে পারছে না। আমার ওই বন্ধুটা অজ্ঞান হয়ে আছে, ওর নাম শয়নকে অনেক চেষ্টার পরেও আমি জ্ঞান ফেরাতে পারলাম না। আমার কোনো বন্ধুই তাকে জ্ঞান ফেরাতে পারলো না। নদী থেকে জল নিয়ে এসে শয়নের মুখে দিলাম, কিন্তু শয়নের জ্ঞান ফিরছে না। যখন এরকম অবস্থা হলো আমরা সবাই ভয় পাচ্ছিলাম।
তখন হঠাৎই আমাদের মাথায় আইডিয়া আসলো, সয়নকে সবাই ধর। আমরা ছিলাম 6 জন। সয়নের হাত পা শক্ত করে ধরে আমরা সয়নের বাসায় নিয়ে গেলাম। সয়নের বাসায় ওই অবস্থা দেখে সয়নের বাবা মা তো অনেক চিৎকার করে কান্নাকাটি করছিল। পরে ডাক্তার এলো, এসে কোনোভাবেই সয়নের জ্ঞান ফেরাতে পারছে না। পরে সয়নকে গ্রামের সেই আমাদের মোড়ং বুদ্ধি দিল যে পাশের গ্রামই নাকি একটা বড় ওঝা থাকে, তার নাকি অনেক নাম এবং খ্যাতি রয়েছে, তাকে ডেকে আনো। পাঠানো হলো একজনকে সেই ওঝাকে খুঁজে আনার জন্য। ওঝাকে খোঁজার জন্য পাঠিয়েছে তার মামাকে। সয়নের মামা ওঝাকে বেশ কিছুক্ষণ পর খুঁজে আনলো। খুঁজে আনার পর ওঝা সয়নকে দেখেই যেন অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি এটা কি দেখছি? জানি না কবিরাজটি সয়নকে দেখে কি দেখেছে, তবে কবিরাজটি যে শক পেয়েছে এটা অবশ্যই সঠিক। কারণ কবিরাজের বিহেভিয়ার অর্থাৎ কবিরাজের ব্যবহার দেখে আমি নিজেও অবাক যে এটা কি করে সম্ভব। পরবর্তীতে ওঝা সয়নের মাকে বলল, কি করে সব হয়েছে? তখন সয়নের মা বলল, আমি কিছু জানি না, কিছু এখনো শুনিও নি, ওরা শুধুমাত্র সয়নকে কোলে করে এই জায়গায় এনেছে। তখন কবিরাজ আমার দিকে তাকালো। আমি একটু ভয় পাচ্ছি, কারণ কবিরাজটিকে দেখতেও একটু অদ্ভুত লাগছিল। কবিরাজের চুলগুলো বড় বড়, দাড়ি মোজ দিয়ে মুখগুলো ঢাকা। তারপর ভাবলাম হয়তো কবিরাজ মানুষ, এই জন্যেই এরকম দেখতে চেহারা। তারপর কবিরাজটি আমাকে বলল, কি করে কি হয়েছে বলো তো বাচ্চা। আমি তখন একবার চুপ করে থাকলাম। পরে কবিরাজ আমাকে বলল, তুমি কি চাও না তোমার বন্ধুটি বেঁচে থাকুক? তুমি বলো, আমাকে সবকিছু বলো। পরে আমি কবিরাজ আঙ্কেলকে সবকিছু বললাম যে এরকম এরকম অবস্থা। আমরা যখন নদীর ঘাটে হোলি খেলছিলাম, অর্থাৎ রং খেলছিলাম, রং খেলার সময় সয়ন হঠাৎই অজ্ঞান হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো আমাকে রং মেখে দেওয়ার জন্য ও কাছে নিয়ে যাওয়ার জন্য নাটক করছে, কিন্তু কাছে গিয়ে দেখতে পারলাম শরীর ঠান্ডা হয়ে গেছে। তারপর কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে সবাই মিলে ধরে সয়নের বাসায় এনেছি। কারণ কবিরাজ বলল, বুঝতে পেরেছি, তোমরা কি সেই বট গাছের নিচে নদীর ধারে ছিলা? আমি বললাম, হ্যাঁ। আপনি কি করে জানলেন? কবিরাজ বলল, আমি দেখতে পাচ্ছি সেই বট গাছের নিচে সাতচুন্নি তোমার বন্ধু সয়নকে হাসর করেছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? সাতচুন্নি হয় নাকি? আমি বিশ্বাস করতাম না, ভূত প্রেত বলতে যে সবাই এগুলো বলে। অনেকজনই আগে বলতো যে সেই বট গাছের নিচে নাকি ভয় থাকে, কিরকম যেন আওয়াজ আসে, কিন্তু আমি কখনো দেখিও নি। আর আমি এগুলো বিশ্বাসও করি না, কারণ ভূত প্রেত বলতে আমি জানি পৃথিবীতে কিছু নেই। কিন্তু কবিরাজ বলল, না বাচ্চা আছে, কারণ ভূত না থাকলে পৃথিবী তৈরি হতো না। আল্লাহ তাআলাই জিন জাতিকে এবং মানব জাতিকে তৈরি করেছে এই পৃথিবীর জন্যই। তখন আমি একটু অসতর্কতাপূর্ণ ভাবে বললাম, দূর, আপনি কিসের কবিরাজ হলেন? কারণ আমি তখন ছোট ছিলাম আর ছিলাম নিউটনে থাকা সত্ত্বে থাকতে বলতে গেলে নিউটনে যেসব বাচ্চা কাচ্চাই থাকে তাদের মনে থাকে অদম্য সাহস আর অদম্য বিশ্বাস, যেটার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। এ কারণে কথাটি আমার মুখেও আটকায়নি, তাই আমার যা মনে এসেছে তাই বলে দিয়েছি। কবিরাজ একটু দূরদৃষ্টিতে তাকানোর পরে আমি কোনো কিছু কেয়ার করলাম না। পরে কবিরাজ কাঁদো কাঁদো মাখা সুরে সয়নের মাকে বলল, এখন সয়নকে বাঁচানো যাবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি, আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন। তখন সয়নের বাবা মা বলল, যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলেকে চাই। কারণ সয়নের বাবা মা ছিল আমাদের গ্রামের মধ্যে সব থেকে ধনী পরিবার। সয়নদের পরিবারই ছিল একমাত্র পরিবার। সয়নের বাবার এই কথা শুনে কবিরাজ একটু আশ্বস্ত পেল। কবিরাজ বলল, তাহলে যাও, যে জায়গায় ওরা হোলি খেলেছে সেই জায়গা থেকে 2 কদম মাটি এবং সেই বট গাছের ডানের পাশ থেকে 2টা শিকড় আর 1 কলসি পানি নিয়ে আসবে। নিয়ে তুমি আমার সঙ্গে দেখা করো, আমার আস্তানায় আসো। এটা শুনে আমি বললাম, এগুলো দিয়ে কি আদৌ কোনো ভূত বা প্রেতাত্মাকে তাড়ানো যায়? কবিরাজ আবারও আমার দিকে দূরদৃষ্টিতে তাকালো। আমি ওগুলো কি আর না করে আমি আমার বাকি বন্ধুদেরকে বলছিলাম আস্তে আস্তে যে এটা হয়তো ভুয়া কবিরাজ, কারণ এগুলো দিয়ে কোনোভাবেই জিন বা ভূত তাড়ানো সম্ভব এটা আমি বিশ্বাস করি না।
কবিরাজ কিভাবে যেন কথাগুলো শুনতে পেরেছে। কবিরাজ বলল, তোমরাও তাহলে ওই জায়গায় আসো, এসে তোমরাও দেখতে পারবে সবকিছু। আমি তখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু, বাবা মা নিষেধ করা সত্ত্বেও আমি জোর করে আমি আমার বাকি 3 বন্ধুকে নিয়ে সয়নের বাবা মার সঙ্গে সয়নের মামা এবং সয়নকে নিয়ে সেই কবিরাজের আস্তায় গেলাম। গিয়ে দেখতে পারলাম বিশাল একটা বটগাছ, বটগাছের নিচে লাল কাপড় দিয়ে কি যেন একটা ঘরের মতো করে রেখেছে। পরে যখন আমি সয়নের মামাকে জিজ্ঞেস করলাম, মামা এটা কি? সয়নের মামা বলল যে এটা একটা মাজার, আর এই মাজারেই সেই কবিরাজ থাকেন। আমি বললাম, এই লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা বট গাছটি কি করে একটা মাজার হতে পারে, আর মাজার কি? আমি তখন বুঝতাম না মাজার মানে কি, বা মাজার সম্পর্কে আমার কোনো তেমন জ্ঞানও ছিল না। পরে সয়নের মামা আমাকে বলল, পরে বুঝবি, আগে যে কাজের জন্য এসেছিস সেই কাজটা ঠিকভাবে কর, দেখ আগে সয়নকে বাঁচানো যায় কিনা। তখন বললাম, আচ্ছা দেখা যাক। পরে কবিরাজের ঘরের মাঝখানে নিয়ে গেল। ঘরটা টিনের, কিন্তু ঘরের মাঝখানে যেন মাকড়াসার বাসা এবং অন্ধকার, কিরকম যেন একটা বাজে দুর্গন্ধের মতো আমার নাকে কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তারপরেও আমি মনের কৌতূহল বশত দেখতেই হবে যে শয়নের ভূত কি করে ছাড়ায়। এটা দেখার জন্য আমি কবিরাজের সেই ঘরের দুর্গন্ধ সহ্য করে হলেও সেই ঘরের মাঝখানে ছিলাম। পরবর্তী দেখতে পেলাম শয়নকে এনে মাঝখানে শোয়ানো হলো। শোয়ানোর পর শয়নের চারপাশ দিয়ে সেই এক কলস পানির মাঝখান দিয়ে ছিটিয়ে দিল, দিয়ে শয়নের চারপাশে যেমন মৃত ব্যক্তির চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়, চারপাশে ওরকম ভাবে ধূপকাঠি জ্বালিয়ে দিল। ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার পর কবিরাজ কি যেন মন্তব্য ছিল জানি না আমি, তবে সরিষার তেলের মতো কিছু একটা জিনিস একটা বাটিতে এনে কি কি যেন বলে ও দিল। তারপর আমার বন্ধু শয়নের চোখে সেই তেলটি লাগিয়ে দিল। দেওয়ার পর অচমকি দেখতে পারলাম শয়ন, যে মানুষটিকে না শরীর ঠান্ডা হয়ে আছে, তার কথা বলারই কথা তো দূর, নড়াচড়ার কথা সাহসও নেই, সেই মানুষটি অচমকি উঠে বসে কবিরাজের সঙ্গে অনেক ধরনেরই কথা বলার পর কবিরাজ বলল, তাহলে কি করলে তুই ছাড়বি? তখন শয়ন বলে উঠল যে তাহলে আমার গাছের নিচে গিয়ে একটা পাঠা দিয়ে আসতে হবে। অর্থাৎ পাঠা বলতে আমাদের এই জায়গায় যেগুলো ছাগলকে, অর্থাৎ ছেলে ছাগলকে পাঠা বলা হয়। পরবর্তীতে কবিরাজ সেই সত্ত্বে রাজি হয়ে গেল, কারণ শয়নের বাবা মার টাকা পয়সারও অভাব ছিল না। পরে কবিরাজ বারবার শয়নকে বলল, তুই সত্যি যাবি তো, আর এই ছেলেটিকে ছেড়ে দিবি তো? শয়নের মুখ থেকে বের হয়ে আসলো একটা অদ্ভুত কণ্ঠে যে হ্যাঁ, আমি বের হয়ে আসব, তবে অবশ্যই পাঠাটি ভালো হতে হবে। পরে এ কথাটি বলে শয়ন আবারও যেন অচেতন হয়ে শুয়ে পড়ল। পরবর্তীতে শয়নের মাকে কবিরাজ বলল, যাও তাড়াতাড়ি তোমার বাসা থেকে যেখান থেকেই হোক ওই জায়গায় একটা পাঠা বেঁধে রেখে আসো। পরে শয়নের মামাকে পাঠিয়ে দিল। শয়নের মামা 1.5 ঘন্টা পরে আসলো। আসার পর কবিরাজকে যখন বলল, তখন কবিরাজ আবার কি যেন করে শয়নের চোখে এবং মুখে ফু দিতে শুরু করলো। একটু পর শয়নের জ্ঞান ফিরল, কিন্তু শয়ন উঠে দাঁড়াতে পারছে না, ঠিকভাবে কোথাও বলতে পারছে না। তারপর কবিরাজ শয়নের মা বাবাকে বলল, এবার নিয়ে যাও, তবে অবশ্যই কাল বৈশাখী রাত কেন, যে কোনো রাতেই বা দিনেই শয়নকে আর সেই বট গাছের নিচে যেতে দিও না। পরে এটা দেখে আমি নিজের মনকে বিশ্বাস এবং আস্থা আসলো যে হ্যাঁ, তাহলে সম্ভব। আর আমি ওই দিনই বিশ্বাস করলাম যে ভূত প্রেত বলতে কিছু আছে। অবশ্যই দর্শক, জানি না গল্পটি কেমন লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটির বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।